আলী আহমেদ খানের কথা শুনে মাহমুদা খান আনমনে হেসে উঠলেন। বোনের হাসি দেখে আলী আহমেদ খান রাগী স্বরে বললেন, এভাবে হাসছিস কেন? আমি কি হাসির কথা বলেছি? মাহমুদা খান হাসি থামিয়ে মৃদু স্বরে বললেন, তোমরা এখনো ছোটবেলার মতো অভিমান করো, এটা দেখেই হাসি পাচ্ছে। তোমার জায়গা থেকে তুমি নিজেকে ঠিক মনে করছো, ওদিকে ভাইয়ের জায়গা থেকে ভাই নিজেকে ঠিক মনে করছে। এইসব ভেবে ছোটবেলার একটা ঘটনা খুব মনে পড়ে গেছে। কোন ঘটনা? একবার তোমার ক্রিকেট ব্যাট ভেঙে ফেলায় তুমি আর ভাই বাড়িতে তুমুল ঝগড়া শুরু করেছিলে। তুমি বলছিলা মোজাম্মেল ভাই ভাঙছে, আর সে ভাই বলছিল সে ভাঙেনি। এই নিয়ে এক পর্যায়ে তোমাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গিয়েছিল। আমি আর আম্মা কোনোভাবেই তোমাদের থামাতে পারছিলাম না। আব্বা বাড়িতে এসে তোমাদের এই মারামারি দেখে রাগে কুড়াল দিয়ে মারতে আসছিল। দুই ভাই সেই যে পালিয়েছিলে, রাত 10টার উপরে বেজে গিয়েছিল, বাড়িতেই আসছিল না। আমি আর আব্বা তোমাদের খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছিলাম। তারপর নদীর ধারে একটা গাছের নিচে পেয়েছিলাম, তাও দুজন একসাথে। তুমি গাছে হেলান দিয়ে ঘুমাচ্ছিলে, আর ভাই তোমার কোলে ঘুমাচ্ছিল। মনে আছে ভাইজান? আলী আহমেদ খান একগাল হেসে বললেন, হ্যাঁ মনে আছে। সেদিন বাড়ি থেকে পালিয়ে রাস্তার মাঝখানে গিয়ে দুই ভাই আবার ঝগড়া লাগছিলাম। বেশ কয়েকজন মিলে আমাদের থামিয়ে কি হয়েছে জিজ্ঞাসা করছিল। তখন আমরা সব ঘটনা খুলে বলেছি। তারপর এক ছোট ভাই বলেছিল ইকবাল আমার ব্যাট নিয়ে খেলতে গেছিল, আর ওই গাছের সাথে বাড়ি খেয়ে ব্যাট ভেঙে গেছে। আমার দুই আমরা দুই ভাই তখন অসহায়ের মতো তাকিয়েছিলাম। সেদিন থেকে আজ পর্যন্ত আমি ওর গায়ে হাত দিইনি। আমি মোজাম্মেলকে অনেক ভালোবাসি, সে আমার ভাইয়ের থেকেও বন্ধু বেশি। যখন গ্রাম ছেড়ে সব কিছু ছেড়ে শহরে আসছিলাম, তখন মোজাম্মেল ছাড়া আমার আর কেউ ছিল না। সে বন্ধুর মতো সবসময় আমার পাশে থেকে সাহস দিয়েছে। ওর সাথে আমার সম্পর্ক আজীবন এমনই থাকবে ইনশাল্লাহ। কিন্তু কিছু কিছু কাজ আমার সত্যি খারাপ লাগে। আমি মানছি তানভীর একটু বেখেয়ালি, ওর নিজের লক্ষ্য স্থির করে ছেলেকে বকবে। তার থেকেও বড় কথা তানভীরকে বোঝানোর জন্য নয়। তানভীরের বয়স কম, বোঝানোর জন্য তানভীরের সামনে প্রতিনিয়ত আবিরের প্রশংসা করাটা আমার পছন্দ নয়। তানভীরের বয়স কম, রকচটা, জেদি, সে একমাত্র আবিরের কথা একটু একটু মানে। ওর মনে যদি একবার উল্টাপাল্টা কিছু ঢুকে যায়, তখন কি আবিরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা থাকবে? মাহমুদা খান চাপা স্বরে বললেন, তানভীর আর আবিরের সম্পর্কে তোমাদের থেকেও অনেক বেশি স্ট্রং। ওরা এসব সামান্য বিষয় নিয়ে মাথা ঘামায় না। তারপর আমি ভাইকে বলে দিব যেন তানভীরের সাথে বাজে ব্যবহার না করে। শুনলাম আবিরের সাথেও কথা বলছো না কেন? ও আবার কি করেছে? অনেক কিছু করেছে, কয়টা শুনবি? আমার বাধ্য ছেলে অবাধ্য হয়ে গেছে, এটাই মূল কথা। তার কাজ শেষ, সে দেশে আসতে বলেছি, এখন আসতে পারবে না। রমজানের আগে থেকে বিয়ের কথা বলতেছি, কিন্তু সে বিয়েও করবে না। কিভাবে কি করে একমাত্র সে আর আল্লাহই ভালো জানে। আমার ছেলে আগে এমন ছিল না। এতগুলো বছর যাবৎ আমি যা বলেছি তাই করেছে। এমনকি আবিরের কিছু লাগলে, কিছু চাওয়ার থাকলে দ্বিধাহীনভাবে আমার কাছে চেয়েছে। ও যা বলেছে আমি তাতেই রাজি হয়েছি, সব অনুমতি দিয়ে দিয়েছি। তাহলে এখন কেন এত দূরত্ব হচ্ছে? গত 3 বছরে কি এমন হলো যে আমার ছেলের মধ্যে এত পরিবর্তন চলে এসেছে? মাহমুদা খান শ্বাস ছেড়ে উষ্ণ স্বরে বলল, ছেলে বড় হচ্ছে, প্রতিনিয়ত মাথায় কত কত প্রেশার ঢুকছে। হয়তো আবেগের বশবর্তী হয়ে করা বিভ্রান্তিগুলোর জন্য ভেতরে ভেতরে পড়ছে, নিজেই নিজের বিবেকের সম্মুখীন হতে পারছে না। ভাইজান, এমনও হতে পারে আবির তোমাকে কিছু বলতে চায়। তুমি রাগারাগি না করে ওকে একটু সময় দিও। আবিরকে বোঝার চেষ্টা করো, ও কি বলতে চায় শোনো। আলী আহমেদ খান গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠলেন, আমার এখন আর কিছু শোনার নেই। অনেকবার তার মতামত জানতে চেয়েছি, ও কি চায় না চায় সব জানতে চেয়েছি। কোনো সমস্যা কি না তাও জানতে চেয়েছি। আমাকে কিছু বলতে চায়নি, সেটাও জিজ্ঞাসা করেছি কেন চায় না। এমনকি তার মাকেও জিজ্ঞাসা করিয়েছি, কিন্তু আবির প্রতিবার আমার কথাই দিয়ে গেছে। ওর মাকে পর্যন্ত কিছু বলেনি। এখন ওর মনের কথা জানার কোনো আগ্রহ আমার নেই। আলী আহমেদ খান কাউকে কোনো ব্যাপারে এত সুযোগ দেন না। সে আমার ছেলে বলে আমি তাকে অনেক ছাড় দিয়েছি, কিন্তু আর সম্ভব নয়। এমন সময় মোজাম্মেল খান দরজায় দাঁড়িয়ে মোলায়েম কণ্ঠে বললেন, ভাইজান আসবো?
আলী আহমেদ খান সেদিকে তাকিয়ে ধীর কণ্ঠে বললেন, চলে যাচ্ছিস নাকি? আমি কোথাও যাচ্ছি না, খিদে লাগছে, খাবো, তাই তোমাকে নিতে এসেছি। আর হ্যাঁ, আমি সত্যি দুঃখিত ভাইজান, তোমাকে ওইভাবে কথাটা বলিনি, আমার মনে আসছিল তাই মুখ ফসকে বলে ফেলেছি। খিদা লাগছে, খেতে যা, আমাকে বলার কি আছে? বলছি কারণ আজ দুপুরে রান্না স্পেশাল একজন মানুষ করেছে, আসিফের বউ আইরিন, আর আমার মেয়েই তো আছে। তোমাকে রেখে একা খেলে আবার 10টা কথা শোনাবা, তার থেকে বরং তুমিও চলো। আলী আহমেদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, আমি যেতে পারি, তবে একটা শর্তে। আজ থেকে তানভীর মেঘ দুজনের ব্যাপারেই তুই আর কোনো সিদ্ধান্ত নিতে পারবি না। আমি যা বলবো, যেভাবে বলবো, কোনো দ্বিমত ছাড়াই মেনে নিতে হবে। বল রাজি? মোজাম্মেল খান একগাল হেসে বলল, আমি রাজি। তোমার প্রতি আমার অগাধ আস্থা আছে। আমি ভুল করলেও আমার ভাই কখনো ভুল করতেই পারে না। আর হ্যাঁ, আমি কিন্তু আমার চ্যালেঞ্জে জিতেই গেছি, তাই বাসা ছাড়ার প্রশ্নই আসে না। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তুই জিতেছিস ঠিকই, তবে আমি হেরে যাইনি, কথাটা মাথায় রাখিস। এই বাড়িতে আমার কথাই শেষ কথা, এটা বলে যাস না। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। যা আসছি। মাহমুদা খান দীর্ঘ মনোযোগ দিয়ে দুই ভাইয়ের কথোপকথন শুনছিল। মোজাম্মেল খান বেরিয়ে যেতেই প্রশ্ন করলেন, ভাই হারজিতের কথা বলছিল কেন? ওর তো সারাদিনই কাজ থাকে, এটা আমার কোনো কথা ঠিক হয়েছে কিনা, কোনটা ঠিক হয়নি, এসব নিয়ে তার গবেষণা। কয়দিন যাবৎ এক প্রজেক্ট নিয়ে লাগছে। আমি বলেছিলাম শেষ করতে পারবে না, এখন শেষ করে ফেলেছে, তাই জিতেছে, এটা বলে খুশি হচ্ছে। অথচ সেই প্রজেক্টেও আমার ছেলেই হেল্প করেছে, এটা এখন বললে আবার রাগ করে বসে থাকবে, তাই তার থেকে খুশি হচ্ছে। হোক, তোরা আছিস, অনেকক্ষণ হয়েছে, চল খেতে যাই। মাহমুদা খান বসা থেকে উঠতে উঠতে বললেন, ভাইজান আপনার সাথে একটু কথা বলিয়েন। আচ্ছা। ইদানিং বন্যার মন ভীষণ খারাপ। তানভীরের ফোন রিসিভ করে না বেশ কিছুদিন হলো। তানভীর প্রায়ই বন্যাদের বাসার এদিকে আসে। দু একদিন মোখলেস মেয়ের সাথে দেখা হয়েছে ঠিকই, কিন্তু বন্যার সাথে একদিনও দেখা হয়নি। তানভীরের ঘন ঘন যাতায়াত মোখলেস মিয়া ভালোই পর্যবেক্ষণ করছেন। আজ বিকালে মোখলেস মিয়া জোরপূর্বক তানভীরকে বাইক থামাতে বলেন। তানভীর এক প্রকার বাধ্য হয়ে বাইক থামায়। তানভীরকে নিয়ে কাছে এক চায়ের দোকানে বসে জিজ্ঞাসা করলেন, ওই বলা, তুমি কি আমার বউরে পছন্দ করো? আচমকা মোখলেস মিয়ার এমন প্রশ্নে তানভীর কিছুটা ইতস্তত বোধ করে দৃষ্টি মাটিতে নামিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। মোখলেস মিয়া আবারও বললেন, দেখো ভাই, বয়স আমার কম হইছে না, চোখ দেখা মানুষের মনের কথা বুঝবার পারি। সেদিন বন্যার সাথে তোমার দেখাই সন্দেহ হয়েছিল, আর ইদানিং তোমার এই গলিতে আসা যাওয়া নিশ্চিত হইয়া গেলাম। তানভীর এখন চুপ করে বসে আছে, বলার মতো কিছুই নেই তার। মোখলেস মিয়া তার তানভীরের কাঁধে হাত রেখে শান্ত কণ্ঠে বললেন, পছন্দ করো ভালো কথা, কিন্তু শুধু বাইক চালাইয়া কি ঢাকা শহরে বউ পালতে পারবা? আর বন্যার আব্বা কিন্তু মোটরসাইকেলের ড্রাইভারের কাছে মেয়ে বিয়া দিবে না। সময় থাকতে ভাবো, আর নাইলে তোমার বউরে ভুইলা যাও। ভুইলা যাও শব্দটা শুনে তানভীরের মস্তিষ্কে গুরুতরভাবে আঘাত করেছে। তানভীর কাঁধ থেকে হাত ছুড়ে বসা থেকে উঠে শক্ত হাতে চায়ের কাপ রাখতে রাখতে হুঙ্কার দিল, ভুইলা যাইতে পারবো না, প্রয়োজনে আপনার এই বন্যা বউকে ভাগাইয়া নিয়ে যাব, যেতে না চাইলে কিডন্যাপ করে নিয়ে যাব, তবুও ভুলতে পারবো না। আর আপনি যদি উল্টাপাল্টা কথা বলেন, তাহলে আপনাকেও কিডন্যাপ করে পঞ্চগড় পাঠিয়ে দিব, ওখানে 3 নাম্বার বিয়ে করে সংসার করিয়েন। তানভীর আগে কটমট করতে করতে বাইক নিয়ে উঠে চলে গেছে। মোখলেস মিয়া হাসতে হাসতে বললেন, সাব্বাস, ব্যাটার তেজ আছে। আজ ভার্সিটির ক্লাস একটু তাড়াতাড়ি শেষ হয়েছে, তাই সবাই একসঙ্গে ঘুরতে বেরিয়েছে। ড্রাইভারকে আগেই জানিয়ে দিয়েছে। পার্কে বসে সবাই আড্ডা দিচ্ছে। মিনহাস হঠাৎ বলে উঠল, সবাই শুন, মেঘার বন্যাকে ডাকতে গেলে আমাদের বেশ কিছু সমস্যায় পড়তে হয়। প্রথমত, স্যার ম্যামদের সামনে ভাবি বলে ফেললে 10টা প্রশ্ন করে, শুধু শুধু বকাও খেতে হয়। এই সিদ্ধান্ত নিয়ে এখন থেকে ভাবি ডাকবো না। যেহেতু খানবাড়ির বড় ছেলে আবির ভাইয়া, তাই স্বাভাবিকভাবে মেঘ হবে সেই বাড়ির বড় বউ, আর বন্যা হবে মেজ বউ। তাই আমরা এখন থেকে সে অনুসারে ডাকবো। মেঘকে V1 মানে ভাবি 1, আর বন্যাকে ডাকবো V2 মানে ভাবি 2, ঠিক আছে? সাথে মিষ্টি
সাদিয়া মিষ্টির সঙ্গে সঙ্গে বলে উঠল, একদম ঠিক আছে। মেঘের মুখে হাসি থাকলেও বন্যার মুখ ফুলিয়ে রাগী স্বরে বলল, আমাকে ভাবি, V2 V3 কিছুই ডাকতে হবে না। মেঘ প্রকোচকে প্রশ্ন করলো, কি হয়েছে বেবি, এখনো রেগে আছো? না, কিন্তু ভাবি ডাক শোনার ইচ্ছে নেই। মেঘ ন্যাকামি স্বরে বলল, না, এ হতেই পারে না। আমার হৃৎপিণ্ড চিরে ছোট্ট ছোট্ট অনুভূতি একত্রিত করে তোমাকে ভাবি বানানোর জন্য প্রপোজ করলাম, আর তুমি এখন এসে নাটক করছো? ভাবি ডাক শোনার ইচ্ছে নেই? তার ছেঁড়া মার্কা কথা বলে সত্যি সত্যি বুড়ি গঙ্গায় ফেলে দিয়ে যাব, আর ভাইয়াকে গিয়ে বলবো তোর এই জীবন ভালো লাগে না, তুই নিজের জীবনের প্রতি অতিষ্ঠ হয়ে বুড়ি গঙ্গায় ঝাঁপ দিয়েছিস। তখন কেমন হবে? মনে মলিন হেসে বলল, ভালোই হবে, তোর থেকে বেশি তোর ভাই খুশি হবে। খুশি হবে না ছাই, চোখ বন্ধ করে নিজেও বুড়ি গঙ্গায় ঝাঁপ দিবে, দেখিস। বাজে কথা বলিস না মেঘ, ওনার অতীত ফিরে এসেছে, ওনার জীবনে বন্যা এখন কেউ না। মেঘ রাগান্বিত কণ্ঠে বলল, শোন, ভাইয়ের অতীত যদি ভাইয়ার জীবনে আবারও ফিরতে চায়, আর আমার ভাই যদি নির্লজ্জের মতো ওই মেয়েকে অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে তোকে কিচ্ছু করবো না। আপির ভাই আর আমি মিলে বাসার পিছনের বাগানের ভাইয়াকে কুপে দিয়ে আসবো। বন্যার দু চোখ ছলছল করছে, ঠোঁট কামড়ে মাথা নিচু করে বসে কান্না গিলছে। মেঘ শক্ত কণ্ঠে শুধালো, ভাইয়া তোকে ভালোবাসে, এটা কি তুই বিশ্বাস করিস? বন্যা অসহায় দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, আমি এখন ভাইয়াকে কল দিব, জাস্ট সামান্য একটা কথা বলবো, দেখবি ভাইয়া পাগলের মতো ছুটে আসবে। কোনো দরকার নেই, তোর দরকার না থাকলেও আমার দরকার আছে, আমি আমার ভাবির চোখে পানি দেখতে চাই না। সঙ্গে সঙ্গে তানভীরের নাম্বারে কল দিল, লাউডস্পিকার দিয়ে রেখেছে। আশেপাশে সবাই বসা। তানভীর পার্টি অফিসে মিটিং করছে। মিটিং প্রায় শেষ পর্যায়ে। সবার বান বুঝানোর পরও তানভীর নিজের সিদ্ধান্তে অনড় থাকায় কমিটি বাতিল করা ছাড়া আর কোনো অপশন নেই। এর মধ্যে মেঘের কল আসায় তানভীর মিটিং থেকে বেরিয়ে কল রিসিভ করতে মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে ডাকলো, ভাইয়া। তানভীর আতকে উঠে বলল, কি হয়েছে বোনো, কোনো সমস্যা? মেঘ নাক টানতে টানতে বলল, আমার কোনো সমস্যা না, কিন্তু বন্যা। কি হয়েছে বন্যার? বন্যা। মেঘ আর কিছুই বলছে না। তানভীর আতঙ্কিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, বন্যার কি হয়েছে? জানি না, বন্যা কেমন জানি করছে। কোথায় আছিস তোরা? মেঘ জায়গার নাম বলতেই তানভীর ছটপট বলল, আমি এখনই আসতেছি। ভাইয়া শুনো। ততক্ষণে তানভীর কল কেটে দিয়েছে। মেঘ বন্যার দিকে তাকিয়ে ভিকচি কেটে বলল, দেখ কেমনে আসতেছে। তুই বসে বসে দোয়া কর যেন দ্রুত আসতে গিয়ে কোনো সমস্যা না হয়। তামিম প্রশ্ন করলো, এই V1, তুই গ্রুপ থেকে বেরিয়ে গেলি কেন? তুই ছাড়া গ্রুপটা ভালো লাগে না, সবাই খুব বোরিং, আর তোর ভাবি তো আরো বেশি বোরিং। মেয়ে হেসে উত্তর দিল, আমার উনি যদি গ্রুপের চ্যাটিং দেখে আমাকে সোজা চান্দে পাঠাই দিবে। তাছাড়া আমি যে কাজে গ্রুপ খুলতে বলেছিলাম সে কাজ শেষ, তাই এখন আমার আর এই গ্রুপের প্রয়োজন নেই। সাদিয়া শান্ত কণ্ঠে শুধালো, তুই যে কিছুদিন গ্রুপে এত এত মেসেজ দিলি, নাটক করলি, সেসব তোর উনি দেখেনি? প্রথমত, গ্রুপের কথা শেষ করে আমি সঙ্গে সঙ্গে গ্রুপ সমেত সব মেসেজ ডিলিট করে দিতাম। দ্বিতীয়ত, আমি সারাক্ষণ আমার আইডির লগ ইন অ্যাক্টিভিটি চেক করতাম, যেন আমার উনি আমার আইডিতে লগ ইন করলে আমি অ্যালার্ট হতে পারি। আমার উনি এই কয়দিনে আমার আইডিতে একবারের জন্য ঢোকেনি, তাই সুযোগের সৎ ব্যবহার করে গ্রুপ থেকে বেরিয়ে পড়েছি, যাতে উনি কিছুই বুঝতে না পারে। বন্যা মেঘের দিকে তাকিয়ে উদাসীন কণ্ঠে শোধালো, তুই এত চালাক হইলি কবে? কিছুদিন যাবত অনলাইনে চালাক হওয়ার ট্রেনিং করেছি, বুঝলি। বন্যা মলিন হাসলো, সাথে বাকিরাও। হঠাৎ মেঘের নজর পড়ে কিছুটা দূরে দাঁড়ানো এক ছেলের দিকে। লম্বা চড়া ছেলেটা দুহাত পেছনে, হাতে বেশ কিছু ফুল। দেখে বোঝা যাচ্ছে কাউকে প্রপোজ করতে এসেছে, কিন্তু আশেপাশে কোনো মেয়ে নেই। মেঘ স্থির দৃষ্টিতে ছেলেটার হাতের ফুলগুলোর দিকে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ পর শাড়ি পরা একটা মেয়ে আসলো। বেশ সুন্দর করে সেজে গুজে এসেছে। মেয়েটা এসে ছেলেটার সামনে দাঁড়াতেই ছেলেটা হাঁটু গেড়ে বসে পড়ল। পেছন থেকে ফুলগুলো বের করে মেয়েটার সামনে ধরলো। এভাবে ফুলদের বিষয়টা কমন হলেও সবার আবেগ গুলো ভিন্ন ভিন্ন। সেদিন মেঘ নিজেই বন্যার জন্য কতটা আবেগ নিয়ে ঠিক এভাবে হাঁটুকে প্রপোজ করেছিল, তবে সেটাই অন্যরকম অনুভূতি ছিল। আজ এই দৃশ্য দেখে মেঘের বুকের ভেতরটা হাহাকার করছে। আচমকা আবিরকে বড্ড মিস করছে।
লম্বা চড়া, আর আর দেখতে ছেলেটা অনেকটাই আবিরের মতো, তাই হয়তো মেঘের একটু বেশি মনে পড়ছে। মেঘ আনমনে ভাবছে, আবির ভাই কি কখনো এভাবে প্রপোজ করবে আমায়? সামান্য একটা লাল গোলাপ চেয়েছিলাম, তবুও দেননি। ওনার কাছে ফুল সমেত প্রপোজ আশা করা বড্ড বেমানান। বন্যা ডাকতেই মেঘের হুঁশ ফিরল। কোনো কথা না বলে ফেসবুকে ঢুকে পোস্ট করলো, 7 সাগর আর 13 নদী পার হয়ে তুমি আসতে যদি, রূপকথার রাজকুমার হয়ে আমায় তুমি ভালোবাসতে যদি। পোস্ট আপলোড হওয়া মাত্রই তানভীর উপস্থিত হলো। দ্রুত এগিয়ে এসে আতঙ্কিত কণ্ঠে শুধালো, কি হয়েছে তোমার? বন্যা থতমত খেয়ে তানভীর দিকে তাকালো। বন্যা একদম স্বাভাবিক, চোখে মুখে অসুস্থতার রেশমাত্র নেই। বন্যা কি বলবে এটাই বুঝতে পারছে না। তানভীর একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। বন্যা শুধু মেঘকে দেখছে, কিন্তু মেঘের মনের যে কি রাজ্যে কি চলছে তা কি জানে। মন খারাপের পাহাড় সরিয়ে গলা খাকারি দিয়ে মেঘ আস্তে করে বলল, তেমন কিছু না ভাইয়া, বরং বড়ি খেতে গিয়ে বড়ইয়ের একটা বিচি গিলে ফেলেছিল, যদি পেটে গাছ হয়ে যায়। এই আতঙ্কে বন্যা সহ আমরা সবাই ভয় পাচ্ছিলাম। তারপর ক্যান্টি বলেছে কোনো সমস্যা হবে না। তানভীর হাতের উল্টো পিঠ দিয়ে নিজের চোখ মুখ মুছে আকাশের পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে প্রশ্ন করল, এটাই সত্যি ঘটনা নাকি অন্য কোনো কারণ আছে, যা কিন্তু এখন বলছিস না? মেঘ ক্ষণ ক্ষণ এপাশ ওপাশ মাথা নেড়ে বলল, আর কোনো কারণ নেই। মেঘ একটু থেমে আবার বলল, আসলে বন্যার কয়েকটা বই কেনা দরকার, কিন্তু আমাদের কারো সেদিকে যেতে ইচ্ছে করছে না। তুমি যেহেতু চলে যাচ্ছ, বন্যাকে নিয়ে যাও প্লিজ। বন্যা অগ্নি চোখে মেঘের দিকে তাকিয়ে আছে, কারণ তানভীরের সঙ্গে একা কোথাও যাওয়ার বিন্দুমাত্র আগ্রহ বন্যার নেই। আয়েশাকে দেখার পর থেকে বন্যার আতঙ্ক কয়েক গুণ বেড়ে গেছে। রাত বিরাতে ঘুম ভেঙে যায়, ঘন্টার পর ঘন্টা বারান্দায় দাঁড়িয়ে থাকে। প্রায় রাতেই আপু সজাগ হয়ে বন্যাকে ডেকে ঘুমে পাড়াতে নিয়ে যায়। তানভীরের কল রিসিভ করে না। বেশ কিছুদিন ক্লাসে পর্যন্ত আসেনি। তানভীর রাশভারী কণ্ঠে শুধালো, তুই কিভাবে যাবি? মিষ্টি ও ফুপ্পির বাসায় যাব। মিষ্টি ওর ফুপ্পির বাসায় যাবে, ওনাদের বাসা আমাদের বাসার এদিকে। আমি মিষ্টির সাথে চলে যাব। ঠিক আছে, সাবধানে যাস। আচ্ছা, তুমি বন্যাকে নিয়ে যাও, আর হ্যাঁ, বন্যাকে মোকলেস দুলাভাইয়ের দোকান পর্যন্ত দিয়ে এসো। তানভীর নির্বাক চোখে চেয়ে মেঘকে দেখে নিল। মেঘের ঠোঁট জুড়ে হাসির ঝলক। তানভীর চাইতো বোনকে কিছু বলতে পারছে না। বন্যার দিকে তাকিয়ে আস্তে করে বলল, চলো। বন্যা তখনও মেঘের দিকে তাকিয়ে আছে। চোখের ভাষায় বুঝাচ্ছে সে তানভীরের সঙ্গে যাবে না, কিন্তু মেঘ সেই ভাষাকে পাত্তা না দিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, কিরে যাচ্ছিস না কেন? ভাইয়ার কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে বল? অনেক বিড়বিড় করতে করতে উঠে গেল। মেঘ, মিষ্টি, সাদিয়া, মিনহাজ, তামিম তখন বসা। তানভীর যাওয়ার আগে বোনকে সতর্ক করে দিয়ে গেল যেন তাড়াতাড়ি বাসায় চলে যায়। মিষ্টিরা টুকিটাকি বিষয় নিয়ে দুষ্টামি করছে, অথচ মেঘের মনোযোগ কাপড়টার দিকে। দুজন পাশাপাশি বসে কি সুন্দরভাবে গল্প করছে। আবিরের জন্য মেঘের মনটা খুব বেশি ছটফট করছে। হাত পাস না ভেবেই সবার মধ্য থেকে উঠে গেল। কিছুটা দূরে গিয়ে আবিরকে কল করলো। এদিকে আবির অত্যন্ত মনোযোগ সহকারে প্রেজেন্টেশন দিচ্ছে। সচরাচর দিনের বেলা আবিরকে কেউ কল দেয় না, তাই ফোন সাইলেন্ট করতেও ভুলে গেছে। আচমকা কল বাজতেই একজন বয়স্ক ব্যক্তি বিরক্তি স্বরে বলল, সাইলেন্স ইওর ফোন। আবির তড়িৎ বেগে ফোন সাইলেন্ট করতে টেবিলের কাছে এগিয়ে আসলো। ফোনের স্ক্রিনে নজর পড়তেই থমকালো। অসময়ে মেঘের কল দেখে ভেতরটা কেঁপে উঠল। উপস্থিত সবার দিকে এক পলক তাকিয়ে বলল, আই এম সরি, আই ক্যান্ট কাট দিস কল, এক্সকিউজ মি। আবির কল রিসিভ করে কিছুটা সাইডে সরে দাঁড়িয়েছে। রিসিভ হওয়া মাত্রই মেঘ আর্তনাদ করে উঠল, আবির ভাই। আবির বরাবরের মতো শান্ত আর আবেশিত কণ্ঠে জবাব দিল, আপনি কবে আসবেন? আসবো। মেঘ শীতল কণ্ঠে শুধালো, কবে আসবেন? আবির এবার আস্তে আস্তে বলল, আমি কবে আসবো এটা তো আপনি খুব ভালো করে জানেন, আপনি বলুন আর কতদিন বাকি? মেঘ মৃদু হেসে উত্তর দিল, 27 দিন। ভেরি গুড। এখন বলুন আপনার কি হয়েছে? কিছু হয়নি, এমনিতেই ভালো লাগছিল না। খেয়েছেন আপনি? এখনো খাওয়া হয়নি, একটু পরে খাবো। আপনি খেয়েছেন? বাহিরে খেয়েছি, বাসায় যায়নি এখনো।
আবির ভ্রুকুচকে প্রশ্ন করলো, এখনো বাসায় যাননি কেন? সাথে কে? মিষ্টিরা সবাই আছে। মেঘ আবারও ডাকলো, আবির ভাই। আবির পূর্বের ন্যায় জবাব দিল, হুম। মেঘ ঢোক গিলে উষ্ণ স্বরে বলল, আই মিস ইউ আবির ভাই, মিস ইউ আ লট। সহসা আবিরের ওষ্ঠযুগল প্রশস্ত হলো। সবার দিকে এক নজর দেখল। রুমে উপস্থিত সবার নজর আবিরের দিকে। আবির সঙ্গে সঙ্গে নজর সরিয়ে আস্তে করে গলা খাকারি দিয়ে মুচকি হেসে বলল, আচ্ছা তারপর? মেঘ এবার আলাদি কণ্ঠে বলে উঠল, আই মিস ইউ ইনফিনিটি, ডু ইউ মিস মি? আবির মোলায়েম কণ্ঠের ছোট জবাব, হুম। মেঘ এবার ঠোঁট উল্টালো। সবসময় মিস ইউ বলে। মেঘ কল কেটে দিলেও আজ সে কল কাটছে না, বরং আবির প্রশ্ন করছে, অথচ আবির আচ্ছা বলে কথা কাটাচ্ছে। মেঘ মনে মনে ক্ষুব্ধ হলো। বুক ভরে শ্বাসটায় রাশভারী কণ্ঠে শুধালো, আপনি কি ব্যস্ত? প্রেজেন্টেশন দিচ্ছিলাম। মেঘ আতঙ্কিত কণ্ঠে বলতে শুরু করলো, সরি 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 সরি, আমি বুঝতে পারিনি, আপনি কল কেটে দিলেই পারতেন, রাখি এখন। আবির শান্ত কণ্ঠে বলল, দ্রুত বাসায় যান। আমি প্রেজেন্টেশন শেষ করে কল দিচ্ছি, ওকে? আচ্ছা। মেঘ কল কেটে মোবাইলের দিকে নিজের কপাল আস্তে করে কাটটা দিয়ে নিজেকে বকতে লাগলো। মানুষ কল দিয়ে প্রথমে জিজ্ঞাসা করে কেমন আছেন, কি করেন, অথচ মেঘ সে প্রশ্ন সবার শেষে জিজ্ঞাসা করেছে। প্রথমে জিজ্ঞাসা করবে, এখন এমন একটা ঘটনা ঘটতোই না। মেঘ নিজেকে বকতে ব্যস্ত। আবির ফোন সাইলেন্ট করে টেবিলের উপর রাখতে রাখতে বলল, সরি ফর ওয়েস্টিং ইউর টাইম। সবার মধ্যে মোটামুটি একজন বয়স্ক ব্যক্তি ছিল, যিনি জিজ্ঞাসা করল, ইজ শি ইউর লাভার? আবির নিঃশব্দে হেসে মোলায়েম কণ্ঠে উত্তর দিল, শি ইজ মাই এভরিথিং, আই এম নাথিং উইদাউট হার। মধ্যবয়স্ক লোক একবার একগাল হেসে বললেন, শি ইজ ট্রুলি লাকি টু হ্যাভ এ লাইফ পার্টনার লাইক ইউ, বেস্ট অফ লাক। আবির অনুষ্ণ কণ্ঠে জানালো, নো স্যার, আই এম মোর লাকি টু হ্যাভ সামওয়ান লাইক হার ইন মাই লাইফ, প্রে ফর আস, অ্যান্ড এগেইন সরি। তানভীর বন্যাকে নিয়ে একটা লাইব্রেরিতে গেল। বন্যা আশেপাশে তাকিয়ে ভাবতে লাগলো, আপাতত কোনো বই কেনার প্ল্যান ছিল না তার, তবুও অনেক দেখে শুনে 2-3টা বই নিল। তানভীর বন্যাকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু বন্যা খুব ব্যস্ততা দেখাচ্ছে, এমনকি তানভীরের দিকে তাকাচ্ছেও না। কাজ শেষে তানভীরের উদ্দেশ্যে বলল, আপনি চলে যান, আমার আরো কিছু কাজ আছে। কাজ অন্যদিন করো, আজ চলো, এক জায়গায় যাব। বন্যা ঠান্ডা কণ্ঠে বলল, আমার শরীর ভালো না। তানভীর মলিন হেসে বলল, বড়ইয়ের বিচি খেলে কিছু হয় না বোকা। বন্যা তানভীরের দিকে স্পষ্ট চোখে তাকিয়ে বলল, আমি বোকা না। তাহলে কি চালাক কতটা? বন্যা তখনও তানভীরের দিকে তাকিয়ে আছে। তানভীর রাশভারী কণ্ঠে বলল, কল দিলে কল রিসিভ করো না কেন? বন্যা ঢোক গিলে ভেতরে কষ্ট চেপে আস্তে করে বলল, সব সময় ফোনের কাছে থাকি না। পরে তো দেখো, তখন একটা কল দিতে পারো না। বন্যার কিছু বলল না। তানভীর এবার শক্ত কণ্ঠে জানতে চাইল, তুমি কি আমার উপর বিরক্ত? বন্যায় পাশাপাশি মাথা নেড়ে নিচু স্বরে বলল, আমি বাসায় যাব। বন্যার ভিতরে ঠিক কতটা যন্ত্রণা হচ্ছে সে তানভীরকে বোঝাতেই পারছে না। তানভীর বন্যাকে নিয়ে একটা চায়ের দোকানে বসলো। যদিও বন্যার ইচ্ছে ছিল না, তানভীর জোর করে এনেছে। দুজনে 2 কাপ বুলেট চা নিচ্ছে। বন্যা দ্রুত চা খাচ্ছে, যেন যত তাড়াতাড়ি সম্ভব বাসায় চলে যেতে পারে। তানভীর বন্যার এমন কর্মকাণ্ড দেখে হতবাক হয়েছে, তাকিয়ে আছে। আচমকা বলে উঠল, সেদিনের মেয়েটার কথা মনে আছে? বন্যা বুঝে অবুঝের মতো প্রশ্ন করল, কোন মেয়ে? আয়েশা। নামটা কর্ণকুহরে প্রবেশ মাত্রই বন্যা ভীষণকে উঠল। ঠক আর কাঁচা মরিচের ঝাঁঝে কাশতে কাশতে বন্যার শ্বাস আটকে যাচ্ছে, চোখ বেয়ে পানি পড়ছে। তানভীর তড়ি করে 1 গ্লাস পানি নিয়ে আসলো। শ্বাস আটকে যাওয়া পানিটা পর্যন্ত খেতে পারছে না। তানভীর কি করবে বুঝতে পারছে না। বুঝতে না পেরে অনবরত বন্যার মাথায় ফু দিচ্ছে। বন্যার স্বাভাবিক কথা হতে বেশ কিছুটা সময় লাগলো। তানভীর তখনও বন্যার পাশে দাঁড়ানো। বিষয়টা খেয়াল করে বন্যা আস্তে করে বলল, আমি ঠিক আছি, আপনি বসুন। তানভীর সরি বলে দূরে সরে বসেছে। বন্যা বলল, তখন কি যেন বলেছিলেন বলুন। তানভীর মনে মনে বিড়বিড় করলো,
যে শাকচুন্নির নাম নেওয়াতে তোমার এই অবস্থা হয়েছে, এই শাকচুন্নির নাম আর জীবনও মুখে নেব না। বন্যা আবারও বলল, কি হলো বলুন? কিছু না, চলো তোমাকে বাসা পর্যন্ত দিয়ে আসি। আবির প্রেজেন্টেশন শেষ করেই মেঘকে কল দিয়েছে। ততক্ষণে মেঘ বাসায় চলে গেছে। কথা শেষ করে ফেসবুকে ঢোকা মাত্রই মেঘের পোস্ট সামনে আসছে। পোস্ট দেখে আবির জিভ দিয়ে ঠোঁট ভিজে অনুগ্রহ কণ্ঠে বলল, রূপকথা রাজকুমার না হয়েও মাহাদিবার রাজকুমার হয়ে খুব শীঘ্রই আসবে ইনশাল্লাহ। নিত্যদিনের মতো রাত 10:30 নাগাদ আবিরের কল আসছে। মেঘ যেন প্রতিদিনই এই সময়টার জন্য অপেক্ষা করে। আবির কল দিলেই ধীরে ধীরে ধীর কণ্ঠে শুধালো, কি অবস্থা? কিসের কি অবস্থা? শপিং কত দূর? কিসের শপিং? বিয়ের। কার বিয়ের? তোর? আমার বিয়ে? কবে? সেসব জেনে তোর কি করবি? তুই না বলেছিলি বিয়ের জন্য জিনিসপত্র নিয়ে পালানোর শখ তোর? টাকা পাঠিয়েছি, কি কি লাগবে সব কিনে নিস। মেঘ আহাম্মকের মতো তাকিয়ে বলল, আমি আপনাকে এটা বলিনি। সেসব বাদ দে, এখন বল তোর কি কি লাগবে। মেঘ মনে মনে বিড়বিড় করলো, আপনাকে লাগবে, এখন দিয়ে দেন আমায়। কি হলো বল? আমার কিছু লাগবে না। আবির গম্ভীর কণ্ঠে বলল, আগামীকাল শপিংয়ে যাব, সারা রাত লিস্ট করে পাঠাবেন, মনে থাকবে? তানভীর রাজনীতি ছেড়ে পড়াশোনায় মনোযোগী হয়েছে। সেই সঙ্গে আপাতত আবিরের অফিসে টুকটাক দেখাশোনা করতে হচ্ছে। এছাড়াও আরো কিছু কাজ আছে। এর মধ্যে আয়েশার সঙ্গে আর দেখা হয়নি। তানভীরও ভুলে গেছে সেই সময়ের কথা, সেই মেয়ের কথা। বনা ইদানিং একটা টিউশন শুরু করেছে। মূলত বনার বড় আপু মেয়েটাকে পড়াতো, কিন্তু এখন চাকরির চাপে টিউশনি পড়ানোটা কষ্ট হয়ে যায়, তাই বন্যা পড়াচ্ছে। বিকালের দিকে বনা টিউশন থেকে বেরিয়ে হেঁটে মেইন রোড পর্যন্ত যাচ্ছিল। অনেকটা যাওয়ার পর হঠাৎ পাশ থেকে একজন ডাকলো, বন্যা। মেয়েলি কণ্ঠস্বরে নিজের নাম শুনে থমকে দাঁড়িয়ে পাশে তাকালো। 3 পিস পরা একটা মেয়ে, মাথায় উড়না দেওয়া, এগিয়ে আসলো বন্যার কাছে। বন্যা সূক্ষ্ম নেত্রে তাকিয়ে প্রশ্ন করলো, কে আপনি? আমাকে কিভাবে চিনেন? আমি আয়শা, সেদিন দেখা হলো মনে নেই? তানভীরের সাথে ছিলে তুমি। বন্যা শ্বাস ছেড়ে শান্ত কণ্ঠে বলল, কিছু বলবেন? হ্যাঁ। তুমি মেঘের ফ্রেন্ড না বন্যা? জি, কেন? আসলে তোমাকে সেদিন তানভীরের সাথে দেখার পর কেন যেন মনে হচ্ছে তুমি ওর গার্লফ্রেন্ড। অনেক ভাবার পর মনে হয়েছে তুমি তো মেঘের ফ্রেন্ড। অনেক আগে তোমাকে দেখেছিলাম, তখন তোমরা অনেক ছোট ছিলে। বন্যা নিজের ভেতরে ক্রোধ চেপে রেখে শান্ত স্বরে জিজ্ঞেস করলো, আমাকে কি কোনো দরকারে ডেকেছেন? আমার কিছু কাজ আছে, যেতে হবে। তানভীরের বিষয়ে জিজ্ঞাসা করতেই ডেকেছিলাম। তুমি জানো কি না জানি না, তানভীরের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিক সমস্যার কারণে অনেকদিন যোগাযোগ ছিল না। মূলত তানভীরের জন্য আমার ঢাকায় আসা। মাস্টার্স আর চাকরির প্রস্তুতি কেবল বাহানা। আচ্ছা, তানভীর কি বর্তমান কোনো সম্পর্কে আছে তুমি জানো? আমি কি করে জানবো? তোমার সাথে কিছু নেই তো? মনে কপাল কুঁচকে প্রশ্ন করলো, থাকলে কি করবেন? আশা ফিক করে হেসে বলল, মজা করতেছ? তোমাকে তানভীর ছোট বোনের চোখে দেখে, তাই তোমার প্রতি ওর কোনো অনুভূতি আসবেই না। বন্যা ফোঁস করে বলল, তাহলে তো আপনি ভালোই জানেন। আসছি। বন্যা চলে যাচ্ছে। মেয়েটা পিছন থেকে জিজ্ঞাসা করলো, তোমার কাছে তানভীরের নাম্বার আছে? বন্যা কোনো উত্তর দিল না। মেয়েটা আবারও বলল, তানভীরের সাথে দেখা হলে আমার কথা বলল। ইদানিং আবিরের আব্বুর অফিসে বেশ চাপ যাচ্ছে। মোজাম্মেল খানও ঢাকায় নেই। আলী আহমেদ খান একা সব সামলে নিতেই হিমশিম খাচ্ছেন। তার মধ্যে কয়েকজন নতুন জয়েন করেছে, তাদের সবকিছু বুঝিয়ে দিতে হচ্ছে। আবির সকাল থেকে বেশ কয়েকবার কল দিয়েছে। আলী আহমেদ খান ফোনের কাছে নেই, তাই রিসিভ করতে পারেনি। কিছুক্ষণ পর দেখে আবিরকে কল ব্যাক করেছে। আবির সালাম দিয়ে শান্ত কণ্ঠে বলল, আব্বু, সিফাতের ব্যাপারে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা কি ভেবেচিন্তে নিয়েছেন? হ্যাঁ, কেন? কিন্তু আমার মনে হচ্ছে আপনার এই সিদ্ধান্তটা নিয়ে আবারও ভাবা উচিত। তোমার চাচ্চু তোমার কাছে বিচার দিয়েছে? না আব্বু, চাচ্চু শুধু জানিয়েছেন এটা একান্তই আমার মতামত। তার ওপর যদি মনে হয় আপনি তাকে জয়েন করাবেন, তাহলে অন্ততপক্ষে কিছুদিন সময় নিন। আমি কিছুদিনের মধ্যেই চলে আসব। চাচ্চু কাকামণি ঢাকায় ফিরলে সবার সাথে কথা বলে সিদ্ধান্তটা নিলে ভালো হতো না? কি বলতে চাচ্ছ? আমার নেওয়া সিদ্ধান্ত ভুল?
তোমরা যা ঠিক মনে করবে শুধুমাত্র তাই সঠিক। আব্বু প্লিজ, আপনি মাথা ঠান্ডা করে একবার ভাবুন, যেখানে 25 থেকে 30 বছর যাবৎ গ্রামের মানুষের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, ভুল করেও কোনো গ্রামে যান না, সেখানে সেই গ্রামের এক ছেলেকে গুরুত্বপূর্ণ পোস্টে জব দিচ্ছেন, সেটা কি আদৌ যুক্তিপূর্ণ? 15 দিনের মধ্যে আমি চলে আসব। তাছাড়া খুব সমস্যা হলে তানভীরকে বললে অফিসে আসবে। এরপরে যদি চান, আরো অনেক মানুষ আছে। প্লিজ একবার অন্তত ভাবুন। আলী আহমেদ খান গুরুতর কণ্ঠে বলতে শুরু করলেন, দেখো, মানুষ সারা জীবন খারাপ থাকে না। তার পরিবার আমাদের সাথে যে অন্যায় করেছে সেটা অনেক বছর আগের ঘটনা। এত বছর পর সে বিপদে পড়ে জবের জন্য আমার কাছে এসেছে। এখন আমিও যদি তাদের মতো খারাপ ব্যবহার করি, তাহলে তাদের আর আমাদের মতো পার্থক্য কি রইল? দ্বিতীয়বার সুযোগ পেলে মানুষ নিজের প্রথম ভুলকে শুধরাতে পারে। দেখা যাক সে কি করে। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আমার মন কোনোভাবেই সায় দিচ্ছে না। আপনার ভালো মানুষের সুযোগ নিয়ে অনেকেই অনেক কিছু করতে পারে। তুমি দুশ্চিন্তা করো না, সাবধানে থাকো, আর যত তাড়াতাড়ি পারো চলে এসো যদি তোমার ইচ্ছা হয়। আবির মলিন হেসে বলল, সরি আব্বু। সরি বলছো কেন? বলতে ইচ্ছে করলো তাই বললাম। আরো 1 সপ্তাহ কেটে গেছে। আবিরের বাড়ি ফেরার কেবল 1 সপ্তাহ বাকি। খান বাড়ির আমেজ বদলে গেছে। মালিহা খান, হালিমা খান বিভিন্ন জাতের পিঠা তৈরিতে ব্যস্ত। আকলিমা খানও তাদের কাজে সহযোগিতা করছে। মেঘ সকাল থেকে আম্মুদের বিশাল আয়োজন দেখছে। আজ ভার্সিটিতে যেতে একদম ইচ্ছে করছে না, তারপরেও কি মনে করে ভার্সিটিতে এসেছে। একটা ক্লাস শেষ করে আর একটা ক্লাস শুরু হয়েছে কেবল। 15 মিনিট হবে। এর মধ্যে মেঘের মাথা ঘুরছে, চোখে অন্ধকার দেখছে। একবার ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে এসেছে, তারপরও ঠিক হচ্ছে না। মেঘের অবস্থা দেখে পর্ণা ভয় পাচ্ছে। তানভীরকে ফোন দিতে চাচ্ছে, কিন্তু মেঘ বারবার আটকে দিচ্ছে। প্রায় 10 থেকে 15 মিনিট পর মেঘ আচমকা সেন্স হারিয়ে পর্ণার গায়ের উপর ঢলে পড়েছে। এতক্ষণ আপনারা শুনছিলেন আমৃত্যু ভালোবাসি দৈক্য উপন্যাসের 68তম পর্ব। কণ্ঠে ছিলাম আমি সানজিদা ছো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ভিডিওটি যদি আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। আমার পরবর্তী ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।